হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইংলিশ গ্রামারের প্রোনাউন নিয়ে শিখব। আলোচনা করি প্রোনাউন। প্রথমে প্রোনাউন কি সেটা একটু বলি। প্রোনাউন পার্ট অফ স্পিচের এমন একটি ওয়ার্ড যা নাউনের পরিবর্তে বসে কাজ করে। যেমন ধরো আমরা বললাম যে হি ইজ এ বয়। হিটা কি? তার আগে নিশ্চয়ই সেই নাউনটা উল্লেখ করা হয়েছে। যেমন ধরো রাম ইজ এ গুড বয়, তখন আমরা বলবো যে হি ইজ এ স্টুডেন্ট, অথবা রাম ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড বয়। হিটা রামকে নির্দেশ করছে। অর্থাৎ প্রোনাউন হলো এমন পার্ট অফ স্পিচ যা নাউনের পরিবর্তে বসে। চলো প্রোনাউন নিয়ে আলোচনা করি। প্রোনাউন যখনই আলোচনা করব তখনই জানবে যে প্রোনাউনটা হচ্ছে, আমরা এখান থেকে যদি ভাঙি দেখব নাউন। ইনস্টেড অফ নাউন, ইনস্টেড অফ নাউন মানে নাউনের পরিবর্তে বা নাউনের স্থানে, ইন প্লেস অফ নাউন। ইন প্লেস অফ নাউন বা ইনস্টেড অফ নাউন। আসলে এই যে এখানে যে প্রো, এই প্রিফিক্সটা আছে নাউনের আগে, এই প্রিফিক্সটা মানেই হচ্ছে পরিবর্তে। তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড that is used in place of a noun. প্রোনাউন হলো এমন এক প্রকার ওয়ার্ড যা নাউনের পরিবর্তে নাউনের স্থানে বসে নাউনের কাজ করে। কিন্তু এই প্রোনাউনের ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ কত প্রকারের প্রোনাউন আছে সেটা আমরা এবার একটু আলোচনা করি। ইংলিশ গ্রামারে প্রোনাউনের প্রথম যে ভাগটির কথা মনে পড়ে তার নাম হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল। এই পার্সোনাল প্রোনাউনটার প্রথম বিষয়টা থাকে মনে রাখার বিষয় হচ্ছে এটা ব্যক্তিবাচক হয়। ব্যক্তি মানে পার্সন। যে পার্টস অফ স্পিচ ব্যক্তিকে নির্দেশ করবে। কিরকম? আই অ্যাম এ স্টুডেন্ট। এই আই ব্যক্তিকে নির্দেশ করছে। উই আর প্রাউড। তারপরে যাই থাক, উইটা ব্যক্তিকে নির্দেশ করছে। হি ইজ এ ডক্টর। হি হতে পারে, শি হতে পারে, এগুলো ব্যক্তিবাচক। ইট ইজ এ পেন, এটা কিন্তু বস্তুবাচক। কিন্তু যদি আবার ইট দিয়ে কিউট ইনফ্যান্ট বা বেবি,
বলি তাহলে আবার ইটটা ব্যক্তিবাচক হয়ে যাবে, কারণ বেবির ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। এখন দেখো, এই যে পার্সোনাল প্রোনাউন, এর আবার ভাগ আছে। এটা মনে রাখার জন্য আমাদেরকে 3টে কথা মনে রাখতে হবে যে কোনটা পার্সোনাল প্রোনাউন। দেখবে একটা সেন্টেন্সের 3টে রূপ বা 3টে বিষয় খুব সহজে চোখে পড়বে। যেমন the person who is speaking আবার 2 নম্বর হচ্ছে the person who is spoken. 2 3 নম্বর the person who is spoken of। এই 3টে কথা মনে রাখতে হবে, তাহলে জানবে এই 3টেতেই পার্সোনাল প্রোনাউন সীমাবদ্ধ। এটা কে? যিনি বলছেন, অর্থাৎ স্পিকার। এখানে স্পিকার স্বয়ং থাকে, যেমন আমি ওখানে বলেছিলাম, লিখেছিলাম আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আইটা স্টুডেন্টকেই ফলো করছে, নাউনকে নির্দেশ করছে। আর স্টুডেন্ট তো একটা অবশ্যই নাম আছে, কিন্তু এখানে আমরা সরাসরি প্রোনাউনটা নিয়ে আলোচনা করছি। দেখো, এখানে আই নিজেই স্পিকার। এই হচ্ছে প্রথম রুলসের মধ্যে এটা আটকে গেল, অর্থাৎ এটা পার্সোনাল প্রোনাউন। দ্বিতীয়টা হচ্ছে স্পোকেন টু, যাকে বলা হচ্ছে, যাকে বলা হয়। আর এটা হচ্ছে যার সম্পর্কে বলা হয়। তো যাকে বলা হয় কিভাবে বুঝবো? দেখো, বলছি ইউ আর গ্রেট। যখন বলছি তুমি মহান বা আপনি মহান, যাকে বলছি তিনি কে? ইউ। অতএব এই যে যাকে বলছি সেটা হচ্ছে ইউ, অতএব এটি পার্সোনাল প্রোনাউন। আবার ধরো বলছি হি বা সি বা দে, যে কাউকে বলতে পারি। দে হলে ভার্বটা প্লুরাল দরকার হবে, আগে হি সি দিয়ে লিখি। হি অর সি ইজ অনেস্ট। যার সম্পর্কে বলছি, কার সম্পর্কে? হি বা সি সম্পর্কে। এরা হচ্ছে স্পোকেন অফ, এদের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা পার্সোনাল প্রোনাউন। যদি দিয়ে লিখতাম তাহলে শুধু ইজের জায়গায় আর হতো, দে আর অনেস্ট। তাহলে এই রুলসটা যদি একটু মনে রাখো, হ্যাঁ, এই 3টে রুলস
যদি একটু মনে রাখো তাহলে তোমাদের কাছে পার্সোনাল প্রোনাউনটা খুবই সোজা। সেটা হচ্ছে, আবার দেখো বলছি, যিনি বলছেন মানে স্বয়ং স্পিকার, মানে হু ইজ স্পিকিং। এই শুধু এইটুকু মনে রাখবে, হু ইজ স্পিকিং আর হু ইজ স্পোকেন টু মানে টু হুম, আর হচ্ছে হু ইজ স্পোকেন অফ। এই তিন অংশ মনে রাখবে, তিনটি বাক্যে। তাহলেই তোমরা নির্ণয় করতে পারবে যে এই পার্ট অফ স্পিচ পার্সোনাল প্রোনাউন কিনা। আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের পরে আমরা যাব হচ্ছে পসেসিভ প্রোনাউনে। এটাও মনে রাখা খুব সহজ। দেখো এখানে পসেসিভ, এর মধ্যে আমরা কিন্তু একটু ভাঙতে পারবো। পসেস, তারপরে সাফিক্সটাকে বাদ রাখবো। পসেস, এই পজিশন, পজেস করা মানে অধিকার, মালিকানা, নিয়ন্ত্রণ, সত্ত্ব। তাহলে পজেসটা হলো অধিকার, অধিকার বোঝাবে, মালিকানা বোঝাবে, অথবা কি বললাম, সত্ত্ব বোঝাবে। বুঝতে পারলে? এই যে অধিকার বোঝাচ্ছে, মালিকানা বোঝাচ্ছে বা সত্ত্ব বোঝাচ্ছে, যে কোনোভাবে বোঝো, যেটা তোমার ভালো লাগে, বিষয়টা কিন্তু একই। এইটা যখন এখানে চলে গেল তখন এটার নাম হলো অধিকারী। ঠিক আছে? অধিকারী বা মালিক, অথবা এটা যদি বলো তাহলে স্বত্বাধিকারী। যাই হোক, আমরা বিষয়টা বুঝলেই হলো, অত বাংলা লেখার এখন দরকার নেই। পসেসিভ প্রোনাউন মানে আমরা এটুকু তো বুঝলাম, যে প্রোনাউন দ্বারা মালিকানা বোঝায়। কীরকম একটা উদাহরণ নাও। ধরো, দিস পেন ইজ মাইন। দিস পেন ইজ মাইন। তো এখানে দিস পেন, আমি একটু এই জায়গাটা দিস করে দিই। দিস পেন ইজ মাইন। এইটাও কিন্তু প্রোনাউন, এটা নিয়ে আলোচনা আসেনি, এটা নিয়ে পরে বলছি। দিস পেন ইজ মাইন, এই মাইনটা হলো পসেসিভ প্রোনাউন। কেন? এই পেনটার উপরে মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে? পেনটার উপরে মালিকানা বোঝাচ্ছে, পজেস করছে। যিনি বলছেন স্পিকার যে এই পেনটি আমার, তাহলে সেখানে পজেশন বোঝাচ্ছে। ঠিক আছে? উনি পেনটিকে পজেস করেন। ঠিক আছে? মালিকের পজিশন। আর মালিক যিনি এই পেনটি যার, তিনি বলছেন পেনটি আমার, দিস পেন ইজ মাইন। সেই জন্যে এই মাইন প্রোনাউনটি হচ্ছে পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, এটাকে আরেকভাবে লেখা যেতে পারে কিন্তু। কিভাবে? দিস ইজ এ পেন অফ মাইন, এভাবেও লেখা যেতে পারে। দিস ইজ এ পেন অফ মাইন, মানের একটুখানি
প্রকাশের ক্ষেত্রে মানের একটুখানি ভাষাগত তফাৎ হবে, অর্থ একই দাঁড়াবে। দেখো এখানে যেমন বলছি এই পেনটি আমার, মানে পেন মানে কলম, এই কলমটি আমার, এখানে শুধু আমার। আর এখানে হলো এটি এটি আমার একটি কলম। ব্যাপারটা বুঝতে পারছো? এটি আমার একটি কলম, আর এই কলমটি আমার। শুধু ভাষাগত এটুকু তফাৎ, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এই মাইন কি করছে, সত্য আরোপ করছে, অধিকার বোঝাচ্ছে, তাই এটি হলো পসেসিভ প্রোনাউন। আর এরপরে আমরা তাহলে বলতে পারছি পসেসিভ প্রোনাউন পার্টস অফ স্পিচের এমন অংশ বা এমন ওয়ার্ড যেটির দ্বারা আমরা কোনো কিছুর ওপরে মালিকানা বোঝাতে পারি, অধিকার আরোপ করতে পারি। এরপরে আমরা আসব যার নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো আমরা কিন্তু প্রত্যেক প্রকার প্রোনাউনের ক্ষেত্রে তার যে নাম, সেই নামটা যদি ভালো করে মনে রাখতে পারি, তার মধ্যে থেকেই আমরা ডেফিনেশন বুঝে ফেলতে পারবো, সংজ্ঞাটা আমাদের মধ্যে মনের মধ্যে চলে আসবে। কিভাবে? দেখো এখানে রিফ্লেক্সিভ উচ্চারণ করলেই প্রথমে আমাদের মনে আসে কি? রিফ্লেক্ট, প্রতিফলন। এখানে প্রতিফলিত হবে। কি প্রতিফলিত হবে? যিনি স্পিকার বা যিনি সাবজেক্ট ডুয়ার, তিনি যে কাজটা করছেন, সেই কাজটা যে তিনিই করছেন, এই জিনিসটা রিফ্লেক্ট হবে, এই বিষয়টা রিফ্লেক্ট হবে। কীরকম? দেখো, I did it myself। ঠিক আছে? এই যে ভার্বটা হলো, ইট তো অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এইটা হচ্ছে কমপ্লিমেন্ট বিকামিং তোমার প্রোনাউন। তো এই যে আই ডিড ইট মাইসেলফ, এটুকু বাদ দাও, আই ডিড ইট, আমি এটা করেছি। কিন্তু আই ডিড ইট মাইসেলফ বললে কি হচ্ছে? আমি নিজেই এটা করেছি। এইটা রিফ্লেক্ট হচ্ছে কার দিকে? সাবজেক্টের দিকে। কারণ নিজেই মানে কে? যে স্পিকার। যেমন ধরো, ইউ ডিড ইট ইয়োরসেলফ, এখানে অবশ্য দুটো কথা হবে, ইয়োরসেলফও হতে পারে, আবার ইয়োরসেলফসও হতে পারে। এটা একটা ওয়ার্ড অবশ্য, ঠিক আছে? তো এটা যখন হচ্ছে তুমি, তুমি নিজেই, তখন ইয়োরসেলফ। আর যদি হয় তোমরা বা আপনারা নিজেই, তখন ইয়োরসেলফস। সেলফটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর সেলফসটা হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে। তাহলে ইউ ডিড ইট ইয়োরসেলফ, তুমি এটি নিজেই করেছো। এরকমই হি বা শি ডিড ইট, কি হবে? হিমসেলফ। এখন
এখানে আর একটা জিনিস ধরিয়ে দিই তোমাদের, খুব সহজে সেটা মনে থাকবে। সেটা হলো, দেখো আমরা লিখছি সেলফ, এই সেলফ শব্দটি কি, এ মাই সেলফ। এই যে সেলফ, সেলফ মানে হচ্ছে স্বয়ং বা নিজে, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখতে হবে, যে রিফ্লেক্সিভ প্রোনাউন তো বুঝলাম, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, আমি যেমন সেন্টেন্সে দেখছি যে শেষে বসাচ্ছি, হ্যাঁ, মানে অবজেক্টের পরে গিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে বসাচ্ছি, এমন তো হতে পারে যে ওটা অন্য কোথাও বসে। হ্যাঁ, এই জন্য এইখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের পাশাপাশি এটার আরেকটি ভাগ আছে, তার নাম হলো ইমফ্যাটিক। ইমফ্যাটিক, বুঝতে পারছো? ইমফ্যাটিক মানে জোর দেওয়া। এমনি প্রথমে যখন তুমি বলছো যে হি ডিড, একটু অন্য ভাষা লিখি, মানে অন্য শব্দ, চলো লিখলাম হি সলভড দি সাম, মানে অঙ্কটি হিমসেলফ, তাই তো? এটাই যদি জোর দিয়ে বলি, এখানে বললাম যে তিনি বা সে, তিনি দিয়ে একবার লিখি, চলো, তিনি অঙ্কটি নিজে করেছেন বা সমাধান করেছেন। এখানে অঙ্ক করা বলতে অঙ্কের সমাধান করা আমরা বুঝে থাকি। আমরা মূল বিষয়ে আসি, হি সলভড দ্য সাম হিমসেলফ। হিমসেলফটা আমরা দেখো এখানে সাম অবজেক্টের পরে বসিয়েছি, কিন্তু যদি সাবজেক্টের পরে বসাই তাহলেই সেটা ইমফ্যাটিক হয়ে যাবে। দেখো, হি হিমসেলফ সলভড দি সাম। এখানে যে শুধু প্রোনাউনই আসবে তা নয়, হি এর জায়গায় এখানে ধরো রাধা, বা ধরো রনিত, একটা নাউন আসতে পারে, বা ধরো যাই হোক এখানে একটা নাম আসতে পারে, নাউন বা প্রোনাউন যাই আসুক। যদি বলি রনিত হিমসেলফ সলভ দ্য সাম, তাহলে মানেটা দাঁড়াবে রনিত নিজেই অঙ্কটি করেছে। এই যে জোর দেওয়া, জোর দিয়ে বলা, সেই জন্যে এর নাম হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে তিনি, যদি হি দিয়ে বলি, তিনি নিজেই বা স্বয়ং অঙ্কটির সমাধান করেছেন। অঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, অঙ্ক কষা বলে, অঙ্কটি কষেছেন, তাও হয়। যাই হোক, তাহলে ইমফ্যাটিকটা বুঝতে পারলে তো, জোর দেওয়া হবে। যখন রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা এমফাসাইজ করব, মানে জোর দেব, তখন সেটি সাবজেক্টের পরে এসে যাচ্ছে, সাবজেক্ট প্রোনাউন বা নাউন যে কোনোটা হতে পারে, তার ইমিডিয়েটলি আফটার সেটা বসবে, বসে বাক্যের মানে সেন্টেন্সের যে রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি অংশটা বসে যাবে। এবার এটা চলো আমরা খুব সহজে তো শিখলাম, কিন্তু এটাকে কি করে মাথায় রাখবো সেটার একটা চিত্র তৈরি করার চেষ্টা করি। আরেকটি কথা বলে দিই, আমি তোমাদের শুরুতে বলেছিলাম পার্সোনাল প্রোনাউনের কথা, মনে আছে তো? এই পার্সোনাল প্রোনাউনের কিন্তু আবার দুটো ভূমিকা আছে। কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা কি বলতো, অবজেক্ট। এটাও কিন্তু মনে রাখতে হবে।
এবারে আমরা প্রোনাউনের ইন্টারোগেটিভ ফরমেশনটা শিখব। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হলো যে প্রোনাউন প্রশ্ন করে, জিজ্ঞাসা করে। দেখা যাক কি কি সেগুলো। হু, হুইচ, হোয়াট, এই তিনটে প্রাথমিকভাবে আমরা আলোচনা করছি। এই তিনটে হলো ইন্টারোগেটিভ প্রোনাউনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হু কেবল ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তিকে বোঝায়। ব্যক্তি বা ব্যক্তিবাচক। অনেক ক্ষেত্রে সাহিত্যে পোষা প্রাণীর ক্ষেত্রে তাকে ব্যক্তিবাচক করা হয়, গল্পের নাটকের চরিত্রে, সেক্ষেত্রেও হু ব্যবহার করা হয়। যাই হোক, প্রধানত লক্ষ্য রাখতে হবে হু কেবল ব্যক্তি বোঝাবে। হুইচ, এটি ইতর প্রাণী, ইতর বা বন্য প্রাণী, বস্তু, আবার শিশু, খুব ছোট শিশু, শিশুর ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করে থাকি। আর কি থাকলো? আর থাকলো হচ্ছে হোয়াট, এটি বস্তু বোঝাবে। এখন এর মধ্যে এই যে হু, হুয়ের আবার ফর্ম হয় আলাদা আলাদা। হু, হুম, হুজ। বুঝতে পারছো? নাউনের যে কেস আছে, আমরা বাংলায় বলি কারক, সেই অনুযায়ী এইটা নমিনেটিভ ফর্ম, এইটি হলো অ্যাকজেটিভ ফর্ম, আর এইটিকে বলা হয় জেনিটিভ ফর্ম। এবার দেখো, আলাদা আলাদা ফর্ম থেকে আবার এই ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। বর্তমানের যে মডার্ন ইংলিশ, সেখানে অনেক ক্ষেত্রে হুমের জায়গায় হু ব্যবহার করে শেষে টু ব্যবহার করা হয়। এরকম মডার্ন ইংলিশে এখন ব্যবহার করা হয়। চলো আমরা কিছু প্রশ্ন সেন্টেন্স তৈরি করি, তাহলে বুঝতে পারব। যেমন ধরো, হু ইজ হি, তিনি কে? আর এইখানে একটা জিনিস বুঝিয়ে দেওয়ার আছে। তিনি কে, এটা যেমন ব্যক্তির পরিচয়,
হু ইজ হি বোঝালে ব্যক্তির পরিচয় কি? শুধু নামে? শুধু নাম বোঝাবে না, এখানে তার বংশীয় পরিচয়টাও বোঝায়। যেমন ধরো এর উত্তর দিচ্ছি, হি ইজ মধু বলেই এই ক্ষেত্রে কিন্তু বলা যায় হি ইজ এ গ্র্যান্ডসন অফ আওয়ার, বলে এখানে তুমি হয়তো তুমি যে এলাকার মানুষ সে এলাকার একজন তোমার পরিচিত কোনো ব্যক্তির নাম বললে, যার উনি গ্র্যান্ডসন। ধরা যাক তিনি মিস্টার বা শ্রী শেখর, মিস্টার শেখর মুখার্জি। আবার এই দুটোকে জুড়েও বলে দেওয়া যেত হি ইজ মধু কমা, তখন এ না বলে এ বলা যায় বা দি, যদি একটি মাত্র নাতি হয় তাহলে দি গ্র্যান্ডসন অফ, আর তাছাড়া এ, এটা লক্ষণীয়। তাহলে হি ইজ মধু এ গ্র্যান্ডসন অফ, আবার এই কোনোটা না দিয়েও শুধুমাত্র গ্র্যান্ডসন ইউজ করা যায়, সেক্ষেত্রে মানেটা দাঁড়াবে শেখরবাবুর নাতি মধু। একে আরে এ হচ্ছে শেখরবাবুর নাতি মধু, এরকম পরিচয়, অথবা ইজ মধু। কিন্তু এখানে মনে রাখতে হবে হু ইজ হিতে প্রফেশন নয়, ব্যক্তির নাম এবং তার বংশের ব্যাপারটা আসে। কিন্তু যদি বলা হয় হোয়াট ইজ হি, আমি একটু আগে বলেছিলাম এখানে হোয়াট বস্তু, তখন বলছিলাম একটু এক্সেপশনাল আসবে, এই এখন সেটা হোয়াট ইজ হি এরকম হতে পারে। এটাতে কি বোঝায়? এখানে যেমন ব্যক্তি বোঝাচ্ছে বা ব্যক্তির নাম, নাম পরিচয়, হ্যাঁ, তেমনি এখানে পেশা। তো হু ইজ হি মানে তা ব্যক্তির পরিচয় কি সেটা দেখালাম, নাম সহ তার বংশীয় ব্যাপার আসতে পারে। আর এটা হচ্ছে হোয়াট ইজ হি, তখন হচ্ছে ব্যক্তির পেশা কি। চলো আমরা এখানে হুম দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরো টু হুম, টু হুম ডু ইউ রাইট ইট, টু হুম ডু ইউ রাইট ইট, তুমি কাকে এটি লিখবে। এটা মডার্ন ইংলিশে হু ডু ইউ রাইট ইট টু এরকম ব্যবহার করা হয়। টু হুম যা হু টু একই অর্থে ব্যবহৃত হয়। এবার চলো আমরা হুজের ব্যবহারটি দেখি। হুজটা এর আগে যেমন আমরা পসেসিভ প্রোনাউন শিখেছি, কিছুটা ওই ধরনের। দেখো হুজ ইজ দিস পেন্সিল, এই পেন্সিলটি কার, তখন হুজটা এই পেন্সিলটির স্বত্বাধিকারীকে খুঁজছে।
প্রশ্নটা এরকম, হুজ ইজ দিস পেন্সিল? তাহলে আমরা এখানে হু, হুম, হুজ শিখলাম। এবার বস্তুর ক্ষেত্রে হুইচ ইজ দ্য থিং ইউ লাইক মোস্ট? কোন জিনিসটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? হুইচ ব্যবহার হলো। আবার ধরো লেখা হলো হোয়াট ইজ দ্য সাবজেক্ট ইউ হোয়াট ইজ দ্য সাবজেক্ট ইউ ফিল মোস্ট ইন্টারেস্টিং? এক্ষেত্রে হুইচও ব্যবহার করা যায়। ইউ ফিল মোস্ট ইন্টারেস্টিং। আবার বস্তুর ক্ষেত্রে হোয়াট ওয়াজ দ্য থিং ইউ লস্ট দেয়ার? ওখানে তুমি হারিয়েছিলে বস্তুর কি, বা কি, কোন জিনিসটা তুমি ওখানে হারিয়েছিলে। এই যে এটাও আমরা হোয়াট দিয়ে ব্যবহার করতে পারি, এক্সপ্রেস করতে পারি। দেখো আমি শুরুতে লিখেছিলাম যে হু কেবলমাত্র ব্যক্তির ক্ষেত্রে, আর হোয়াট মানে খুব কম বিষয় ছাড়া সবচেয়ে বেশি ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে। দু একটি ক্ষেত্রে তার অন্যত্র ব্যবহার আছে, যেমন বিষয়ের ক্ষেত্রে আমি দেখালাম। আর হুইচ তারও তাই। এবার ধরো আমি এখানে লিখছি হুইচ ইজ দ্য বেবি ক্রাইং yesterday বা crying 2 hours ago। দু ঘন্টা আগে যে বেবিটি কাঁদছিল, হ্যাঁ মানে ক্রন্দনরত অবস্থায় ছিল, এটা পার্টিসিপল ফর্ম। সেটি কোনটি? যেখানে একাধিক বেবি আছে সেখানে কোন বেবিটি, এইটি খুঁজে পেতে আমরা হুইচ শব্দটি ব্যবহার করে ইন্টারোগেশন করছি। এইভাবে যে প্রোনাউনগুলো ইন্টারোগেটিভের কাজ করে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবারে কম্পাউন্ড প্রোনাউন। কম্পাউন্ড প্রোনাউন, কম্পাউন্ড প্রোনাউনের মধ্যে আমরা যে হু, হোয়াট, হুইচ ব্যবহার শিখলাম, এদের সঙ্গে যদি আমরা ইভার শব্দটি যোগ করি তাহলে সিঙ্গেল শব্দ হিসেবে কি হচ্ছে? হু এভার, হোয়াট এভার, হুইচ এভার। এই যে সিঙ্গেল ওয়ার্ড হু এভার, হোয়াট এভার,
হুইচ এভার, এরা হলো কম্পাউন্ড প্রোনাউন। মনে রাখতে হবে এইগুলো সিঙ্গেল ওয়ার্ড হিসেবে লিখতে হবে। কিন্তু যদি আমরা লিখি হু আর ইভার আলাদা, তাহলে কিন্তু এটা আর এটা এক হলো না। কেমন? এটা তখন অ্যাডভার্বের মতো কাজ করবে। সব ক্ষেত্রেই তাই। এবার হোয়াট এর সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে, কিন্তু এর একদম সাথে বসে না। সেন্টেন্সের শুরুতে হোয়াট, শেষে গিয়ে প্রিপোজিশনটা যুক্ত হয় সেন্টেন্সের শেষে। যেমন হোয়াট ফর, তারপরে হোয়াট ইনটু, তারপরে হোয়াট উইথ। আরও একটি হয় হোয়াট অ্যাবাউট। এগুলোর বিশেষ মানে আছে। এমনিতে তো আমরা হোয়াট জানছি, কিন্তু যখন এটা যুক্ত হচ্ছে তখন এটার মানে হলো কি জন্য বা কেন। যখন এটা হলো তখন মানে হলো কিসের মধ্যে। যখন উইথ যুক্ত হলো তখন কি দিয়ে। এই যে অ্যাবাউট, এটা হচ্ছে সম্পর্কে। যেমন অনেক সময় আমরা বলি না হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাবাউট। কি হলো, ব্যাপারটা কি, বিষয়টা কি ঘটেছে জানতে গেলে হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাবাউট। কোনো একটা কোথাও কিছু তুমি দেখছো, দুজনের মধ্যে হয়তো কোনো কথা হচ্ছে বা ঝামেলা উত্তেজনা অবস্থা যাই হোক, বা তোমার কাছে কেউ এসছে কোনো কিছু সমাধানের জন্য, কি ব্যাপার, কি হয়েছে, যে হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাবাউট, পুরো ব্যাপারটা কি। তো এরকম জানতে চাওয়া। তাহলে এখানে কি, কি ব্যাপার, বা বিষয়টি কি। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের বেশ বিস্তারিত আলোচনা তোমরা শিখলে। এরপরে আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে।